একটু ওয়েট, মাইকটা লাগিয়ে নিই। ক্লাস ঠিকঠাক শুরু হয়েছে? আচ্ছা একটু দাঁড়া, আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে আচ্ছা একটু দাঁড়া, আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে সাউন্ড কি ওকে আছে? সাউন্ড ওকে আছে? দাঁড়াও একটা কাজ করি, পিসিটা অফ করে দিই, তাহলে সাউন্ডটা কমে যাবে কিছুটা। আর হচ্ছে আমাদের, আমি বলতে থাকি কি কি হয়েছে গতদিন পর্যন্ত। আমাদের হচ্ছে নিউটনের বলবিদ্যা আমরা শুরু করছিলাম এবং স্পেসিফিক ম্যাথ ধরে ধরে আমি আগাইছিলাম, কারণ হচ্ছে স্পেসিফিক এমসিকিউ বাদ দিয়ে ম্যাথ ধরছি, কারণ হচ্ছে মানে এগুলোই এমসিকিউ বানায় আসলে। রিসেন্টলি তোমরা যদি এমসিকিউটা চেক করো ঢাকা ইউনিভার্সিটির এমসিকিউ রিসেন্ট বছরগুলোতে, তখন দেখবা যে বইয়ে যে উদাহরণগুলো আছে মেনলি সেখান থেকে এমসিকিউ আসলে তারা জেনারেট করতেছে রিসেন্টলি ইয়ারগুলোতে। মানে আগের যে এমসিকিউর ধাঁচটা ছিল একটু আলাদা হয়েছে এবং তারা কিন্তু রিটেন পার্টও ইন্ট্রোডিউস করছে, যেহেতু জানোই সেটা। সো আমরা আগাবো হচ্ছে ম্যাথ ধরে ধরে কিছুটা আগাবো, তারপরে স্পেসিফিক্যালি যদি এমসিকিউ করতে হয় সেটা করব, ঠিক আছে? আর হচ্ছে তোমাদের প্র্যাকটিস শিটের যে ব্যাপারটা, ওইটা হচ্ছে যেহেতু এইচএসসির সামনে, সো ওইটা চিন্তা করেই হচ্ছে আমরা একটু ডিলে করতেছি আসলে প্র্যাকটিস শিটের ব্যাপারটা। ক্লাসগুলো আগে হয়ে যাক, একটু করে রাখো, এগুলো হচ্ছে এইচএসসিতেও কাজে লাগবে। আর প্র্যাকটিস শিটটা তোমরা হচ্ছে এইচএসসির পরপর যখন আমরা পুরো দমে শুরু করবো আসলে জিনিসটা, তখন দেখবা যে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে এবং অনেক ক্লাস করতে হবে তখন। হ্যাঁ, সো এইচএসসির আগ পর্যন্ত কিছুর একটু দমে দমে আমরা পড়তেছি আসলে। এইচএসসির আগ পর্যন্ত কিন্তু অতটা মানে কি বলে যে এক্সপ্রেসভাবে পড়তেছি না, প্রিমিয়ামভাবে পড়তেছি না। তবে হ্যাঁ, তবে যে ক্লাসগুলো হয়ে যাচ্ছে এই ক্লাসগুলো কিন্তু আবার আর হবে না। এমন বলো না যে এইচএসসির পর আবার এগুলো নেন, না, এগুলা হবে না। যা হওয়ার হয়ে যাচ্ছে, পরে আবার এখান থেকে যেখানে আমরা স্টপ করবো ওখান থেকে কন্টিনিউ করবো। তবে এইচএসসির পরে প্র্যাকটিসটা বেশি করতে হবে, কারণ ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দেওয়া বা অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন কিন্তু কোনো ছেলে খেলা না, ঠিক আছে? এটা কিন্তু মানে মানুষজন কিন্তু এটার জন্য কোর্স করে। সো তোমাদের কিন্তু আমরা ফ্রিতেই করাচ্ছি, তো এটা মনে করো না যে ফ্রিতে করাচ্ছি বলে হচ্ছে কি বলে হয়তো একটু ডিটেলসে একটু কম পাবা, ওইরকম কিছু না। হ্যাঁ, আর একটা জাস্ট একটু দাও, 10 সেকেন্ড হচ্ছে আমাকে একটু অ্যালাউ করো, আমি সাউন্ড হচ্ছে একটু, হ্যাঁ এবার আর সাউন্ড নেই, এবার সব একদম ঝকঝকে চকচকে পরিষ্কার। সো হচ্ছে আমরা নিউটনীয় বলবিদ্যা পড়তেছিলাম। সো কিছু অংশ বাদ আছে, রৈখিক অংশটার কিছু অংশ বাদ আছে, সেগুলো আগে করতে হবে। সো আমরা ভরবেগের সংরক্ষণশীলতার কিছু ম্যাথ একটু করে নিব। ভরবেগের সংরক্ষণশীলতা টপিকের একটা খুব ফেমাস ম্যাথ, ফেমাস বলতে এই টাইপের ম্যাথ অনেক জায়গায় পাবা এইচএসসিতে কিংবা অ্যাডমিশনে, বিশেষ করে ভার্সিটিতে। সেটা হচ্ছে বন্দুকের পশ্চাৎ বেগের জিনিসটা। এটা তোমরা অনেকে পারো আমি জানি, জাস্ট একটা ছোট্ট একটা রিভিশন দিয়ে দিই। বন্দুকের পশ্চাৎ বেগ, হ্যাঁ, এখানে কীরকম ছোট্ট একটা ভুল হইতে পারে ওটা আমি বলে দিচ্ছি। জিনিসটা এরকম যে বন্দুকের ভিতরে কিন্তু আগে গুলিটা থাকে, রাইট? আগে থাকে বন্দুকের ভিতরে থাকে গুলিটা। সো যখন বন্দুকের ভিতরে আছে তখন কিন্তু গুলিটার বেগ কিন্তু 0, গুলিটার বেগটা আমরা ধরি u=0 এবং বন্দুকের বেগটা বড় হাতের ইউ ধরি 0। আবার গুলির তোমার হচ্ছে ছোট হাতের এম ধরি ভরটা এবং বন্দুকের বড় হাতের ভর ধরি এম, বড় হাতের এম ধরি বন্দুকের ভর। অ্যাট দ্যাট মোমেন্ট যখন আমি বন্দুকটা ফায়ার মানে বন্দুক থেকে ফায়ার করতেছি, কাকে? গুলিকে। বন্দুক থেকে কাকে ফায়ার করবো? গুলিকে। যখন আমি ফায়ার করব, ফায়ারিং মোমেন্টে, এটা এইভাবে লিখে নাও, ফায়ারিং মোমেন্ট। এগুলা তোলো, বুঝছো? কারণ তোমার বড় বড় পরীক্ষার আগে যেটা হয়, বই কিন্তু পড়ার অতটা টাইম থাকে না, কিন্তু এই ছোটোখাটো জিনিসগুলা তুমি যদি একটু জাস্ট দেখে যাও খাতা থেকে, তখন দেখবা যে বই না পড়লেও তোমার রিভিশনটা অনেকটা হয়ে যাচ্ছে। সো মানে বেসিক যখনই লেখাবো তখন হচ্ছে অবশ্যই লিখে নিবা,
মানে বইয়ের চিন্তাই করো না যে বইয়ে থেকে পড়ে নিব, বই থেকে পড়তে অনেক বেশি টাইম লাগবে কারণ বই অনেক বড় হয়। সো দেখো বইয়ের লেখাগুলো অনেক বড় বড় করে। সো এখানে যখন আমরা এটাকে ফায়ার করছি তখন ধরি যে ছোট হাতের ভি বেগে এটা ফায়ারিংয়ে যাচ্ছে। আর এইটা খেয়াল করে, এটা আমরা জানি যে ভরবেগের সংরক্ষণের জন্য কি হবে, বন্দুকটা পিছের দিকে বড় হাতের ভি ধরি, পিছের দিকে বড় হাতের ভি বেগে চলে আসবে। সো বন্দুকের ভর হচ্ছে বড় হাতের এম, আর গুলির ভরটা হচ্ছে ছোট হাতের এম। সো আদি ভরবেগ ইকুয়াল টু হবে শেষ ভরবেগ, এটা আমরা লিখতে পারি, মানে আদি ভরবেগের সমষ্টি সিস্টেমের ইকুয়াল টু শেষ ভরবেগের সমষ্টি। সো এখানে আমরা কি লিখতে পারি দেখো, আদি ভরবেগ কত, আদি মানে হচ্ছে ফায়ারিং এর আগে, বিফোর ফায়ারিং, ফায়ারিং এর আগে আমরা কি লিখতে পারি, আদি ভরবেগেরটা কত, 0, 0 আর 0 গুণ হবে, ভর ইন্টু বেগ করলে 0 + 0 হয়ে যাবে। আর শেষ ভরবেগ, একটা জিনিস সবসময় মনে রাখবো, ভরবেগ কিন্তু একটা ভেক্টর রাশি। সো ভেক্টর রাশি একটা ডাইরেকশন থাকবে। সো এইটা যদি প্লাস হয় এটা কিন্তু হবে মাইনাস। কেন? কারণ এইটা এক্স অক্ষ বরাবর পজিটিভ দিকে গেছে আর এটা যাচ্ছে হচ্ছে এক্স অক্ষ বরাবর নেগেটিভ সাইডে। সো আমরা কিন্তু ভরবেগের সংরক্ষণশীলতা যখনই অ্যাপ্লাই করব, প্লাস মাইনাসটা সাবধানে, এখানেই কিন্তু অনেকের ভুল হয়। সো শেষ ভরবেগ কত, শেষ ভরবেগ এম ইন্টু ভি প্লাস বড় হাতের এম ইন্টু মাইনাস ভি। আর শেষ ভরবেগ, একটা জিনিস সবসময় মনে রাখবো, ভরবেগ কিন্তু একটা ভেক্টর রাশি। সো ভেক্টর রাশি একটা, না নিউটনের বলবিদ্যা এটা সেকেন্ড ক্লাস, এর আগে ক্লাস একটা হয়েছে রাকিব, এর আগে একটা বড় ক্লাস হয়েছে, অনেক কিছু করাইছি, ওটা অনেক ম্যাথ হয়েছে ওখানে, হ্যাঁ, মানে ভার্সিটির জন্য, ঢাকা ইউনিভার্সিটির জন্য ইম্পর্টেন্ট জিনিসগুলো হয়েছে। সো আমরা এখানে কি লিখতে পারি, ভি ইকুয়াল টু মাইনাস এম ভি বাই বড় হাতের এম। এটা সোজা জিনিস, কিন্তু এখানে খেয়াল করে দেখো যে সাপোজ তুমি এটার ম্যাথ করলা আর তোমার ভি এর ভ্যালু, সাপোজ ধরো, কথার কথা ধরো যে ভি এর ভ্যালু আসছে হচ্ছে -5 মিটার/সেকেন্ড। তখন আমি যদি তোমাদের জিজ্ঞেস করি যে বন্দুকটির পশ্চাৎবেগটা কত, এটার অ্যান্সার তোমরা এখন দিবা, পশ্চাৎবেগ তাহলে কত, a ইকুয়াল টু -5 আর b হচ্ছে 5 মিটার/সেকেন্ড। কত বলো তো, দেখে দেখে বলো। ভি এর ভ্যালু তোমার মনে করো এক্স্যাক্টলি বড় হাতের ভি এর ভ্যালুটা অ্যাট লাস্ট তোমার আসছে হচ্ছে -5 মিটার/সেকেন্ড। তোমার প্রশ্ন কিন্তু যদি মনে করো যে রিটেনে দিক কিংবা এমসিকিউতে দিলে কিন্তু এরকম থাকবে, প্লাস মাইনাস সহ থাকবে, একটাতে মাইনাস থাকে একটা প্লাস থাকবে। এটার অ্যান্সার কত হবে, বন্দুকটির পশ্চাৎবেগ কত, পশ্চাৎবেগ কত, হ্যাঁ বি হবে অ্যান্সার, 5 মিটার/সেকেন্ড। সবাই পারতেছো কেন? কারণ হচ্ছে এক মুরগি দুইবার জবাই করা যাবে না। কি বললাম, এক মুরগি দুইবার জবাই করা যাবে না। কিরকম, এখানে -5 যখনই আসছে তখন আমি বুঝে যাচ্ছি যে প্লাসটা যদি এক্স অক্ষ বরাবর পজিটিভ দিকে হয়, নেগেটিভ দিকটা হবে এক্স অক্ষ বরাবর নেগেটিভ দিকে। এই -5 কি বলতেছে আমাকে, বলতেছে যে ঠিক আছে অ্যান্সারটা 5 মিটার/সেকেন্ড, কিন্তু এটা এক্স অক্ষ বরাবর নেগেটিভ দিকে। কিন্তু এই প্রশ্নে আবার কি বলা, প্রশ্নে বলাই আছে বন্দুকের পশ্চাৎবেগ। পশ্চাৎবেগ মানে হচ্ছে পশ্চাৎ দিকের বেগ বা নেগেটিভ সাইডের বেগটা বা পিছের সাইডের বেগটা কত। সো পিছের সাইডে অলরেডি বলাই আছে, মানে একটা মুরগি অলরেডি প্রশ্নে জবাই করে দেওয়াই আছে। সো তোমাকে আর ডাবল মুরগি জবাই করা লাগবে না, ডাবল তোমার এটা -5 বসা লাগবে না, তুমি শুধু 5 বসাবা, কারণ মুরগি অলরেডি জবাই করা শেষ। মাইনাস অলরেডি প্রশ্নের মধ্যেই আছে, মাইনাসটা অলরেডি প্রশ্নের মধ্যেই আছে। সো তোমাকে শুধু প্লাসটা দিতে হবে, বুঝছো? সো এইভাবে আসলে জিনিসগুলো খেয়াল রাখবা, কারণ এটা দেখবা যে এই প্রশ্নই যদি মনে করো যে অ্যাডমিশনে দেয়, তোমরা তো অনেকেই প্রায় সবাই এটা ঠিক বললে, এখনই অ্যাডমিশনে দিলে যেটা হবে মাথা নষ্ট হয়ে যায় অনেকের। তো মাথা নষ্ট করে উল্টাপাল্টা করে, হ্যাঁ দেখা গেলো এমসিকিউতে আসছে এটা জিনিস, পারা জিনিস করে কি একটা -5 দিয়ে চলে আসে, আবার রিটার্নে আসছে খেয়াল থাকে না, তাড়াহুড়া করতে করতে -5 দিয়ে চলে আসছে। সাবধানে খেয়াল করবা, বন্দুকের পশ্চাৎবেগ এই ওয়ার্ডটা থাকলেই মাইনাসটা প্লাস হয়ে যাবে। ওকে, সো আচ্ছা আমরা হচ্ছে আরেকটা ম্যাথ করে ফেলি এই টাইপের, বুঝছো? একটা ম্যাথই করে ফেলি, 2-3টা ম্যাথ আছে ইম্পর্টেন্ট, ঢাকা ইউনিভার্সিটিতে আসার মতো, ওগুলো একটু করাই দিই ক্লাসে। এটা লেখো, এটা খুবই ইম্পর্টেন্ট, শুধু ঢাকা ইউনিভার্সিটির জন্য, এটা এইচএসসিতেও আসতে পারে। গাছে বসা 1.975 কেজি ভরের একটি পাখিকে
0.025 কেজি ভরের একটি বুলেট 400 মিটার পার সেকেন্ড বেগে অনুভূমিকভাবে আঘাত করে পাখির ভিতরে থেকে যায়। দুইটা প্রশ্ন, পাখির অনুভূমিক বেগ নির্ণয় করো। দুই নম্বর প্রশ্ন হচ্ছে ডালটি মাটি হতে 313.6 মিটার উপরে হলে পাখিটি কত দূর সামনে গিয়ে পড়বে? ওকে, সো এটা কিন্তু প্রত্যেকটা বইয়ে, অনেকগুলো বইয়ে হচ্ছে এই প্রশ্ন আছে হচ্ছে নিউটনিয়ান মেকানিক্সের মধ্যে, যদিও এই ম্যাথটার মধ্যে প্রাসের কিন্তু অ্যাপ্লিকেশন আছে। কিন্তু যখনই প্রশ্ন করা হবে, যদি মনে করো যে বলেই দেয়, সাপোজ বলে দিল যে তোমাদের প্রশ্নটা হবে, অ্যাডমিশন প্রশ্নটা হবে শর্ট সিলেবাস, যদি এটা বলেই দেয়, ধরো তো বলেই দিছে, তবুও এইটা লাগবে, কারণ হচ্ছে এটা তোমাদের বইগুলোতে আছে হচ্ছে নিউটনিয়ান মেকানিক্সের মধ্যে, যদি এর মধ্যে প্রাসের একটা অ্যাপ্লিকেশন আছে। যাই হোক, প্রথম ম্যাথটা আমরা আগে করি। গাছে বসা এত কেজি ভরের একটি পাখিকে, এত কেজি ভরের একটি বুলেট এত বেগে অনুভূমিকভাবে আঘাত করে। সো পাখি ধরো হচ্ছে এটা, সো আমরা গাছ আগে আঁকাই। ধরো এই হচ্ছে গাছ, এই হচ্ছে গাছ, এবং গাছে মনে করো এখানে পাখি বসে আছে। পাখি কেমনে আঁকায়? এই হচ্ছে পাখি বসে আছে গাছ। সো কি হয়েছে? এত কেজি ভরের একটি পাখি, সো পাখির ভরটাকে আমি মনে মনে বড় হাতের এম ধরি, 1.975 কেজি, আর পাখির বেগটা 0। পাখি বসে আছে, সে তো উড়ন্ত না, বসে, সো বসা অবস্থায় তার বেগ কত হবে? 0। ভালো কথা। আচ্ছা, সো একটা বুলেট কি হয়েছে? একটা বুলেট হিট করতে আসছে তাকে। এই চিত্র কিন্তু আঁকানো লাগবে না পরীক্ষার হলে, হ্যাঁ, জাস্ট বোঝার জন্য খাতায় আঁকা একটা, পরে পরীক্ষার হলে নিজে নিজে ভিজুয়ালাইজ করতে হবে। সো আমি বারবার বলতেছি, এটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটির জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। এই ম্যাথগুলো এখন দেয় তারা। সো এম ভরের পাখি কত বেগে আসতেছে? ছোট হাতের ইউ ধরি, 400 মিটার পার সেকেন্ড। সো এম ভরের বুলেট কত? 0.025 কেজি, আর এটা হচ্ছে 400 মিটার পার সেকেন্ড। এখন যেটা হয়েছে, অনুভূমিকভাবে আঘাত করে পাখির ভিতরেই থেকে যায়। কে? বুলেট থেকে যায়। সো যেটা হবে, অ্যাট লাস্ট পাখির ভিতরে বুলেটটা থাকবে। এখানে পাখিটা দেখতে ছোট হয়েছে, বুলেটটা দেখতে বড় হয়েছে আসলে। সো তা তো না, পাখির চেয়ে তো বুলেট ছোটই হবে। সো ধরে না পাখির মধ্যে বুলেট এখানে, সো কি হবে? পাখিটা এইদিকে ধপাস করে পড়ে যাবে। সো কত বেগে মানে সে ছুটবে সেটা বের করতে হবে। ধরলাম যে ভি বেগে ছুটবে। এখন ভি বেগে যেটা ছুটবে সেটা কি শুধু পাখি ছুটবে নাকি পাখি সহ বুলেটটাই ছুটবে? পুরো সিস্টেমটাই কিন্তু পাখি এবং বুলেট, পাখির মধ্যে বুলেট আছে, পুরোটাই কিন্তু এখানের দিকে যাবে। সো শেষে ভরটা কত হয়ে যাবে? এম প্লাস এম। এটা কত? এম প্লাস এম করো, 1.975 এর সাথে 0.025 যোগ দিলে 2 পাওয়া যায়। এটা করতে কিন্তু ক্যালকুলেটর লাগে না। দেখো, দুইটা যোগ করো, 2 আসবে, মানে ওই ডাটা দেওয়া। আর আমাদের ভিটা বের করতে হবে যে কত বেগে। সো আদি ভরবেগ ইকুয়াল টু শেষ ভরবেগ। আদি ভরবেগ হচ্ছে এম ইন্টু ইউ প্লাস এম ইন্টু ইউ ইকুয়াল টু শেষ ভরবেগ এম প্লাস এম ইন্টু ভি। এখানে দেখো চিহ্ন নিয়ে আমাদের প্যারা নাই, কারণ হচ্ছে সবকিছু এক্স অক্ষের ধনাত্মক দিক বরাবর আমরা ধরছি এবং সবকিছু দেওয়াই আছে ওইভাবে সেট করা আছে আসলে। সো ভিটা বের করতে হবে, এম ইউ প্লাস এম ইউ ডিভাইড বাই এম প্লাস এম। এটা ইন্টু ইউ করলে দেখো 0 আসতেছে, আর এটা ইন্টু ইউ করলে 0.025 ইন্টু 400। এটাও কিন্তু ক্যালকুলেটর ছাড়াই করা যায় সম্ভবত। 0.025 মানে কি? 0.25 মানে হচ্ছে 25 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2, তাহলে 0.025 মানে হচ্ছে 25 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 ইন্টু 400 মানে 4 ইন্টু 10 টু দি পাওয়ার 2 ডিভাইড বাই, ক্যালকুলেটর ছাড়া করতেছে, হ্যাঁ, এটা 2। সেখানে দেখো কত আসে, 25 ইন্টু 4 করলে কত? 100 আসে। 100 মানে হচ্ছে 10 টু দি পাওয়ার 1,
সো উপরে কত আসে? উপরে আসে 1 আর নিচে আসে 2। 100 মানে কত? 10 টু দি পাওয়ার 1 আর 10 টু দি পাওয়ার 1 ইন্টু প্লাস 10 টু দি ইন্টু 10 টু দি পাওয়ার 2 করছে 10 টু দি পাওয়ার 3। 10 টু দি পাওয়ার 3 আর 10 টু দি পাওয়ার -3 হচ্ছে কাটাকাটি 1 চলে আসে। তাহলে 1/2 করলে 0.5 মিটার পার সেকেন্ড। দেখি তো অ্যান্সার মিলেছে কিনা? এই অ্যান্সার মিলে নাই, আমি পোদ্দারি করছি, ভুল করছি। কোথায় পোদ্দারি করলাম? দেখি 5 আসছে এদের অ্যান্সার, এটা মনে হয় 10 আসে উপরে। এই যে এখানে ভুল করছি, 0.025 দেওয়া ছিল তো। হ্যাঁ, ক্যালকুলেটর কই আমার? সব জায়গায় পোদ্দারি চলে না, কই গেল? এই এম এর ভ্যালু দেখি 0.025। হ্যাঁ, এটা 25 ইন্টু 10 টু দি পাওয়ার -2 নাকি? না তো, -3 তো। হ্যাঁ, 25 ইন্টু 10 টু দি পাওয়ার -3। আরে ও আচ্ছা, 25 ইন্টু 4 করলে তো 10 না, 100। 100 মানে 10 টু দি পাওয়ার 2। সরি, এই যে এখানে ভুল করছি, 25 ইন্টু 4 করলে তো 100। 100 মানে 10 টু দি পাওয়ার 2। 2 2 4 আর -3 করলে 1, তাহলে এখানে থাকে উপরে 10। হ্যাঁ, ক্যালকুলেটর ছাড়া করতে হবে কিন্তু ভার্সিটিতে আসলে, আমি ক্যালকুলেটর ছাড়াই করছি। এটা 5। তাহলে বেগটা হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। বেগটা হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? প্রথমটা গেল। দ্বিতীয় প্রশ্ন, ডালটি মাটি হতে এত উপরে থাকলে পাখিটি কত দূর গিয়ে পড়বে? সো এইটা যদি হয় এইচ, এটা কত? 313.6। সো এটা হচ্ছে অনুভূমিকভাবে নিক্ষিপ্ত প্রাস। তো এটা কিন্তু জানা লাগবে একটা জিনিস। হ্যাঁ, অনুভূমিকভাবে নিক্ষিপ্ত প্রাসের ক্ষেত্রে হ্যাঁ এইচ ইকুয়াল টু হয় হচ্ছে হাফ জিটি স্কোয়ার। এটা আপাতত মুখস্থ করে রাখবা, তোমাদের যেহেতু নাই, অনেকে পড়ো নাই, কিছু করার নাই। এটা সূত্র পড়তে গেলে হচ্ছে প্রাস আবার পুরোটা পড়তে হবে। এটা এই কেসটা একটু মুখস্থ করবা, টি ইকুয়াল টু √2h/g। কারণ আমি যদি মনে করো যে ছেলেটা সবই পারে বা প্রাস পারে, তার কিন্তু এটা মুখস্থ হয়ে যায়, বুঝছো? এটা তার মুখস্থ হয়ে যায় করতে করতে, ম্যাথ করতে করতে। মানে সে মনেই থাকে যে অনুভূমিকভাবে যখন নিক্ষিপ্ত প্রাস, তখন এইচ এর ভ্যালু হবে টি ইকুয়াল টু √2h/g। তাহলে √2 ইন্টু 313.6/g হচ্ছে 9.8। সো এটা করতে মনে হয় ক্যালকুলেটর লাগবে। এটা টি এর ভ্যালু 8 আসবে মনে হয়। আট আসে, হ্যাঁ। এখানে পুরোটা আসে 64 আসলে, উপরে 32 আসেন। 313.6কে 9.8 দ্বারা ভাগ করলে 32 চলে আসে। সো এখানে 64 √64 করলে 8 সেকেন্ড। তাহলে সরি, টাইমের ভ্যালু হচ্ছে 8 সেকেন্ড এখান থেকে এখানে পড়তে। আর অনুভূমিকভাবে নিক্ষিপ্ত প্রাসের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হয় যে এই যে এক্সটা, যে দূরত্বটা এটা যায়, প্রাসটা যায়, হ্যাঁ, সেটা কিন্তু হয় হচ্ছে এক্স ইকুয়াল টু ইউ ইন্টু টি। মেইন সূত্র হচ্ছে ইউ কস থিটা ইন্টু টি, যে কোনো প্রাসের ক্ষেত্রে। cos 0 এখানে, cos 0 এর ভ্যালু হচ্ছে 1। সো ইউটি চলে আসে। তো এটা একটু মনে রাখতে হবে, এই ইকুয়েশন আর এই ইকুয়েশন। হ্যাঁ, কিছু করার নেই অনুভূমিকভাবে নিক্ষিপ্ত প্রাসের জন্য। সো কত দূর গিয়ে পরে? ইউ ইন্টু টি। ইউ এর ভ্যালু 5। ইউ বলতে যেই বেগে আসলে বের হয়েছে, তো এখানে হচ্ছে আমাদের ভি আসলে সেটা, এই বেগটা। আর টাইম ইকুয়াল টু হচ্ছে 8 সেকেন্ড, 40 মিটার। ঠিক আছে? সো খুবই খুবই ইম্পর্টেন্ট এই ম্যাপটা, একটু আরেকবার দেখে নিও। এবং আমি বারবার বলতেছি, এটা লাগবে। ওকে, তারপরে যাই। এই ম্যাথটাও লাগবে। একটি কণা, এটা রিটেন পার্টের জন্য, ঢাকা ইউনিভার্সিটি। হ্যাঁ, রিটেন পার্টের জন্য ইম্পর্টেন্ট। একটি স্থির কণা হঠাৎ বিস্ফোরিত হয়ে m1 ইকুয়াল টু 1 কেজি, m2 ইকুয়াল টু 1 কেজি এবং m3 ইকুয়াল টু 3 কেজি ভরের 3টি অংশে বিভক্ত হলো। সমান ভর দুটির উভয়ের বেগ বেগের মান 24 মিটার পার সেকেন্ড এবং
তারা পরস্পর সমকোণে চলতে থাকলে ভারী বস্তুটির বেগের মান ও অভিমুখ নির্ণয় করো। ভারী অংশের বেগের মান ও অভিমুখ। এটা খুব তাড়াতাড়ি করা যায়, এই ম্যাথটা খুবই তাড়াতাড়ি করা যায়, একটা ট্রিক আছে, এই জন্য হচ্ছে ইম্পর্টেন্ট এটা ইউনিভার্সিটির জন্য। ওকে, সো এটা করার জন্য কনসেপ্ট ভরবেগের সংরক্ষণশীলতা আমরা হচ্ছে একটা উদাহরণ দিয়ে পড়েছি এতক্ষণ। এখন হচ্ছে মেইন কনসেপ্টে একটু ফোকাস করতে হবে। মেইন কনসেপ্টটা হচ্ছে যে সিস্টেমের আদি ভরবেগ পি ইনিশিয়াল ইকুয়াল টু সিস্টেমের শেষ ভরবেগ হবে। সিস্টেম বলতে যতগুলো ভর আছে প্রত্যেকটার আদি ভরবেগের যোগফল ইকুয়াল টু প্রত্যেকটার শেষ ভরবেগের যোগফল হবে। এখানে দেখো একটা স্থির কণা হঠাৎ বিস্ফোরিত হয়ে এত এত এত, তো স্থির কণাটা কিন্তু স্থির ছিল আগে, আদিবেগ ছিল 0, স্থির ছিল আদিবেগ 0। পরে কি হয়েছে, বিস্ফোরণ হয়েছে। সো বিস্ফোরণ হওয়ার পরে খেয়াল করো 3 ভাগে ভাগ হয়ে গেছে। একটা হচ্ছে m1 এদিকে গেছে ধরো, এবং আরেকটা হচ্ছে m2 এদিকে গেছে ধরো। সো দেখো এদিকে কেন ধরবা, কারণ হচ্ছে m1 1 কেজি, m2 1 কেজি, আর m3 আরেকটা হচ্ছে m3 এদিকে গেছে 3 কেজি। এদিকে কেন ধরলাম, কমন সেন্স অনুযায়ী ধরলাম, যে গেলে হয়তো মানে চারদিকে ছড়াবে, তো দুইটা দিকে গেলে হয়তো আরেকটা এদিকে চলে যাবে m3। আগে চিত্রটা বোঝো, আগে এখানে ছিল, পরে এটা ব্রাস্ট হয়ে গেলে বিস্ফোরণ হয়ে যায় ছড়াই গেল। ওকে, এখন তিনটা অংশ বিভক্ত হলো। সমান ভর দুটি বলতে m1 আর m2 এদের ভর সমান 1 কেজি 1 কেজি। এরা পরস্পর 90 ডিগ্রি কোণে 24 মিটার পার সেকেন্ড বেগে চলে যাচ্ছে। 24 মিটার পার সেকেন্ড, 24 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে u1, এটা হচ্ছে u2, এবং তারা পরস্পর 90 ডিগ্রি কোণে আছে। ঠিক আছে, এই হচ্ছে কথা। তাহলে এটার বেগের অভিমুখ মানে এটার বেগটা লাগবে, বেগের অভিমুখটাও লাগবে, মানে v3 ইকুয়াল টু হোয়াট, এবং এটার ডাইরেকশনটাও লাগবে। সো আদিতে খেয়াল করো, সিস্টেমের আদিতে ভরবেগটা কত ছিল? আদিতে ভরবেগটা ছিল হচ্ছে 0, কারণ বেগটা ছিল 0, স্থির ছিল, সবটাই স্থির ছিল। এরপরে শেষে ভরবেগটা কত হলো? m1 এর জন্য ধরি ভরবেগটা হচ্ছে p1, m2 এর জন্য ভরবেগটা ধরি p2, এবং m3 এর জন্য ভরবেগটা ধরি হচ্ছে p3। তাহলে খেয়াল করো, সিস্টেমের আদি ভরবেগ 0 আর শেষ ভরবেগের যোগফল কত? শেষ যোগফল হচ্ছে p1 ভেক্টর প্লাস p2 ভেক্টর প্লাস p3 ভেক্টর। ভেক্টর কেন লিখলাম? কারণ এর মধ্যে মান এবং ডাইরেকশন দুইটাই আছে, আসলে স্মার্টেস্ট ওয়ে এটাতে লেখা। সো আমাদের কি লাগবে? আমাদের p3 থেকে কিন্তু v3 বের করা যাবে। হ্যাঁ, p3 জানলে v3 বের করা যায় না, কারণ p3 হচ্ছে m3 v3। সো p3 জানলে v3 বের করা যাবে। m3 তো দেওয়া আছে 3 কেজি। সো p3 ইকুয়াল টু হোয়াট? p3 ইকুয়াল টু মাইনাস অফ p1 প্লাস p2। সো p1 আর p2 এর যদি লব্ধি বের করা যায় তাদের মাইনাস। এখন p1 আর p2 এর লব্ধি কত? সুতরাং p3 এর ভ্যালু যেটা, এটা ইকুয়ালটা হচ্ছে p3 এর ভ্যালুটা হবে p1 আর p2 লব্ধির কিন্তু মাইনাসটা, রাইট? সো এদের লব্ধিটা আগে বের করো, আমরা আগে লিখি। সুতরাং এই দেখো এখানে একটু মিশাই, মিশাই। এইখানে দেখো p1 এটা, p2 এটা, মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। সো এদের লব্ধি কত হবে? এই কোণটা হচ্ছে 90। সো এদের লব্ধিটা কোন দিকে হবে? লব্ধিটা হবে হচ্ছে এই দিক বরাবর। এই যে ইকুয়েশন কি বলতেছে? ইকুয়েশন বলতেছে আমাকে লব্ধিটা বের করে দেন। সো লব্ধিটা বের করি। লব্ধিটার মান হবে কত? সুতরাং p1 প্লাস p2 এর লব্ধির ভ্যালু ইকুয়ালটা হবে √, p1 কত? p1 হচ্ছে ভর কত? ভর হচ্ছে 1 কেজি, ভর 1 কেজি, এবং বেগ কত? বেগ দেখো প্রত্যেকটারই বেগ বলেছে 24 মিটার পার সেকেন্ড। সো 1 × 24 করলে ভরবেগ যেহেতু 1 × 24 করলে 24। সো 24 স্কোয়ার প্লাস 24 স্কোয়ার, এটাও 24, এটাও 24 মিটার পার সেকেন্ড, এবং ভর হচ্ছে 1 কেজি, ইন্টু 2 × 24 24 কস মধ্যবর্তী কোণ 90, কস 90 ভ্যালু হচ্ছে 0,
সো আলটিমেটলি এখানে কত আসে দেখো, এটা তো cos 90 তো 0 হয়ে যায়, তো √24 স্কয়ার প্লাস 24 স্কয়ার। মনে করে দেখো √2 স্কয়ার প্লাস 2 স্কয়ার করলে কত আসে, বা 3 স্কয়ার প্লাস 3 স্কয়ার করলে, এভাবে একটা জিনিস আছে, এটা কিন্তু জানা রাখবে, এটা কিন্তু ক্যালকুলেটর ছাড়া করতে হবে তোমাকে, রাইট? তো কীভাবে করবো, √, বা এভাবে চিন্তা করো, √, যে কোনো একটা শর্টকাট হিসাবে এভাবে মনে রাখতে পারো, √x স্কয়ার প্লাস x স্কয়ার করলে কত আসে, √2x স্কয়ার, মানে একই জিনিস। দেখো এখানেও 24, এখানেও 24, এখানেও x, এখানেও x, সো এখানে কত আসে x√2, তো এখানে x এর ভ্যালু কত, এখানে x এর ভ্যালু 24, সো 24√2 আসবে, 24√2 কেজি মিটার পার সেকেন্ড। এটা ভরবেগ আসলো, সো এই দিকের ভরবেগটার ভ্যালুটা হচ্ছে কত, 24 কেজি মিটার পার সেকেন্ড, এবং এইটারই বিপরীত কিন্তু এটা। সুতরাং P3 এর মান 24 কেজি মিটার পার সেকেন্ড, ভরবেগটার মান কত এটা, কারণ খেয়াল করো এই দুইটার লব্ধি ইকুয়াল টু এটা, কিন্তু এটার ভরবেগ এই পাশেরটা, সো লব্ধির মান যেটা পাইছি সেটা তো এটারও মান হবে, এই পাশেরও মান, এবং দিক হচ্ছে কোন দিকে, দিক হচ্ছে আমরা বলবো হচ্ছে প্রথম, বা একই ভর বলা আছে না, যে সমান ভর দুটির ভরবেগের, লেখে নাও এটা, ভরবেগের লব্ধির বিপরীতে, সমান ভর দুটির ভরবেগের লব্ধির বিপরীতে। আচ্ছা, এটা গেল হচ্ছে P3 এর মান, বা কার মান, এটা 24√2, রাইট, 24√2 তো বের করছি, P3 এর মান এটা। সো আমাদের কি লাগবে, ভারী অংশের বেগের মান লাগবে, সো m3 লাগবে। সুতরাং আমরা কি লিখতে পারি, P3 = m3v3, বা v3 = P3/m3, 24√2/m3 ভ্যালু কত, 3 কেজি, 8√2 কেজি, 8√2 মিটার পার সেকেন্ড। এই হচ্ছে অ্যান্সার। তুমি দেখো খেয়াল করে, ক্যালকুলেটর কিন্তু লাগলো না, ক্যালকুলেটর ছাড়াই কিন্তু হয়ে গেল, ঠিক আছে? সো এই ম্যাথটাও ঢাকা ইউনিভার্সিটির জন্য ক্যালকুলেটর দেয় না, কিন্তু এই টাইপের ম্যাথ তারা দেয় আসলে সেট করে, যেগুলো ক্যালকুলেটর ছাড়াই হয়। তোমাকে জানতে হবে কি, তোমাকে জানতে হবে জাস্ট এই জিনিসটা, তাহলে ক্যালকুলেটর ছাড়া তুমি পারবা, নাইলে খবর আছে। 24 স্কয়ার প্লাস 24 স্কয়ার করলে 24√2, আর এটা তো 0, cos 90 ভ্যালু হয়ে যায় 0, এই যে এটা 0। হায়, এটা কি নিউটনের বলবিদ্যা 2, তার মানে এক কবে হলো, তুমি হচ্ছে এই গ্রুপের মধ্যে আমার নামের উপরে টাচ করো, দেখবা যে আমি যতগুলো পোস্ট দিয়েছি সব দেখা যাবে, তার মধ্যে গত দিন, এটা কয় তারিখ হয়েছে আমি বলি, তোমরা কেন জানি গ্রুপটাকে ফলো করতেছো না, আমরা ফ্রিতে পড়াইতেছি বলে হয়তো ফলো করতেছো না, এটার জন্য যদি ঠিক কোর্স নিতাম ঠিকই ফলো করতে জিনিসটা। আমরা ক্লাস নিয়েছি হচ্ছে, আমি বলি, আমার নামের উপর ক্লিক করলে আমি নিজেই দেখতে পারবো। অক্টোবরে নিয়েছে, আজকে কয় তারিখ, এই তো 22 অক্টোবর আজকে। তোমরা ফলো করতেছো না, পাত্তা দিতেছো না জিনিসটা, আসলে সেটা খুব খারাপ হচ্ছে। 16 গ্রুপের মেম্বার, তার মধ্যে মাত্র 70 জন দেখতেছো। তোমরা কি ক্লাস চাও না? ক্লাস না চাইলে বলে দিতে পারো, তাহলে তো আমাদেরও সুবিধা, আমাদেরও কষ্ট করে ক্লাসটা করানো লাগে না, তাই না? ক্লাস না চাইলে তো বলে দিবা তোমরা যে ভাইয়া ক্লাস চাই না, বাদ দেন, অনেক পড়ছে, এত ফ্রিতে পড়াইতে হবে না, সবাই এখন কোর্স করে, ফ্রিতে পড়ায় কি হবে, এগুলো কথা বলে দাও আমাদের স্ট্রেট, সমস্যা কি? নাকি পোল দিয়ে দিব যে ক্লাস চাই কি চাই না? আচ্ছা, এই টপিকের ফাইনাল কি বলে, ম্যাথ। স্টুডেন্ট কম থাকলে এটা তোমরা বুঝবা না আসলে, কিন্তু টিচাররা হচ্ছে খুব একটা ম্যাথ কিন্তু দেখায় না, এটা সত্যি কথা। স্টুডেন্ট কম থাকলে খুব একটা মানে দম নিয়ে পড়ানো যায় না, বিশেষ করে অনলাইনে স্টুডেন্ট কম থাকলে দম নিয়ে পড়ানো যায় না। হ্যাঁ, যেসব ইয়েতে স্টুডেন্ট বেশি থাকে সেখানে টিচারদের নিজেরও ভালো লাগে পড়াইতে, প্রশ্ন জিজ্ঞেস করে, বা হচ্ছে অনেক কিছুই মানে ক্লাসেই করতে পারে, দেখাইতে পারে, শেখাইতে পারে। কিন্তু স্টুডেন্ট কম থাকলে আসলে এই জিনিসটা হয় না। এটা তোমরা হয়তো বুঝবা না স্টুডেন্ট হিসেবে, কিন্তু টিচার যখন হবা তখন বুঝবা। আচ্ছা, মানে তোমাদেরই লস। এটা একটা ম্যাথ আছে, ইম্পর্টেন্ট ম্যাথ, এটা এই জন্য করাচ্ছি, এটাও ক্যালকুলেটর ছাড়াই করতে হবে। জিনিসটা হচ্ছে এরকম, আমি প্রশ্ন চিত্র আঁকায় করি।
নৌকার ভর m ইকুয়াল টু 300 কেজি ধরো। আর হচ্ছে এগুলা অনেক আগে হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ের সময় পড়ানো হতো, হ্যাঁ, কিন্তু রিসেন্ট ট্রেন্ডে হচ্ছে এটা ভার্সিটিতে পড়ানো হয় এখন, ইম্পর্টেন্ট, ভার্সিটির জন্য ইম্পর্টেন্ট হয়ে গেছে এখন। আর জিনিসটা তারপরে হচ্ছে নৌকার দুই গোলই, গোলই বলতে নৌকার দুইটা কিনারার উপর যে অংশটা থাকে, যে এখানে যে অংশটা থাকে, এখানে যে অংশটা থাকে, সেটা হচ্ছে গলি বলা হয়। সো যাই হোক, দুই কিনারা থেকে দুইজন ব্যক্তি দুই পাশ থেকে দাঁড়ায় আছে, 20 কেজি এবং 25 কেজি ভরের দুইজন বালক। সো এর ভরটাকে আমরা m1 বলি, এর ভরটাকে আমরা m2 বলি। খেয়াল করো, আমি সিনারিওটা চিন্তা করাই। জিনিসটা হচ্ছে তারা স্থির পানির উপরে ছিল। স্থির পানি, পানি স্থির মানে হচ্ছে পানির কোনো বেগ নাই। আর পানির যদি বেগ না থাকে তাহলে এই পুরো সিস্টেমের কিন্তু কোনো বেগ নাই। খেয়াল করো, পানির যদি বেগ থাকতো তাহলে কিন্তু নৌকাটা সামনে আগাইতো ওই বেগে। সো নৌকার কিন্তু কোনো বেগ নাই, কারণ হচ্ছে পানিটা স্থির। স্থির পানিতে বলা আছে, স্থির পানিতে 300 কেজি ভরের একটি নৌকার দুইটা গোলের উপর 20 কেজি এবং 25 কেজি ভরের দুজন ব্যক্তি দাঁড়ায় আছে। এরপর কি হলো, 20 কেজি ভরের বস্তু বলছে লোকটা 3.25 মিটার পার সেকেন্ড বেগে এবং 25 কেজি ভরের লোকটা 2 মিটার পার সেকেন্ড বেগে দুই দিকে রওনা দেয়। তাহলে নৌকাটা কোন দিকে কত বেগে যাবে খেয়াল করো। সো এখানে এই যে খেয়াল করো, এখানে ইউ ধরা কিন্তু ভুল হয়েছে, কারণ আদিতে বলতে তারা স্থির অবস্থায় ছিল বুঝাইছে। সো আদিতে খেয়াল করো, এটার আদিবেগ 0, এটার আদিবেগও 0 এবং এটার আদিবেগও 0। স্থির অবস্থার উপরে ছিল, দাঁড়ায় ছিল। পরে তারা নির্দিষ্ট একটা বেগে রওনা দিছে, তাহলে এটা হচ্ছে v1 শেষ বেগ, এই ব্যক্তির শেষ বেগ v2 এটা। এখন আমাকে জিজ্ঞেস করছে যে নৌকাটা কোন দিকে কত বেগে যাবে। সো নৌকার শেষ বেগটা ধরি যে আমরা বড় হাতের v, ধরলাম যে ডান দিকে, ডান দিক ধরলে কি হয়, পজিটিভ হয় নর্মালি। সো এটা এখন আমরা কি করব, সিস্টেমের আদি ভরবেগ ইকুয়াল টু সিস্টেমের শেষ ভরবেগ। আদি ভরবেগ কত, আদি ভরবেগ হচ্ছে m ইন্টু ইউ প্লাস m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল টু সিস্টেমের শেষ ভরবেগ কত, সিস্টেমের শেষ ভরবেগ কত, m ইন্টু v m1 v1 প্লাস m2 v2। ওকে, সো m কত, m হচ্ছে 300 কেজি, ইউ কত 0। খেয়াল করে দেখো, প্রত্যেকের আদি ভর থাকলেও প্রত্যেকের বেগটা কিন্তু 0। স্থির অবস্থায় ছিল, সবাই দাঁড়ায় ছিল, স্থির অবস্থায় ছিল, তারপরে আবার দাঁড়ায় ছিল। আর এখানে m কত, এই mটা হচ্ছে 300 কেজি এবং বড় হাতের ভিটা আমরা বের করবো যে কোন দিকে যাচ্ছে নৌকাটা, প্লাস m1 20 কেজি। এখানে সাবধানে, যে এখানে ভুল হয় অনেকের, এর বেগ কিন্তু, এই ব্যক্তির বেগ কিন্তু মাইনাস। কেন, কারণ হচ্ছে এক্স অক্ষের বিপরীত, মানে বাম দিক বরাবর। আর এটাকে আমরা ধরবো নর্মালি প্লাস, কারণ এটা এক্স অক্ষ বরাবর, মানে অক্ষ ব্যবস্থা চিন্তা করলে আর কি। তুমি যদি এই ব্যক্তিকে এখানে ধরতে, এই ব্যক্তিকে এখানে ধরতে, তাহলে যেটা হয়তো এরটা আসতো প্লাস, এরটা আসতো মাইনাস, ওইটা ম্যাটার না আসলে। কারণ তোমার অ্যাটলাস্ট অঙ্কের ম্যাথের সলভে আমরা বলে দিব কোন ব্যক্তির দিকে যাবে। সো তুমি যদি উল্টা ধরেও করতা, তাও তোমার লাস্টে অ্যান্সার যাই মিলতো, ঠিক আছে, ওটা নিয়ে টেনশন নাই। সো v1 কত, মাইনাস কিন্তু মাইনাস 3.25 প্লাস v2 কত, v2 2 মিটার পার সেকেন্ড, পঁচিশ ইন্টু প্লাস 2। সো এখানে বাম দিকে তো বড় 0, 0 প্লাস 0 প্লাস 0 করলে বড় 0, আর এখানে 300 ইন্টু v 300 v। হ্যাঁ, তো আমি এক কাজ করি, আচ্ছা আপাতত এখানে রাখি, মাইনাস 20 ইন্টু 3.25। সো 3.25কে 2 দ্বারা গুণ করলে 6.5 আসে, গুণ করো 6 আর 25 50, তাহলে 6.5 2 দ্বারা গুণ করলে। সো এবার আমাকে যেটা করতে হবে, 20 দ্বারা গুণ করতে হবে, তাহলে 2 দ্বারা গুণ করছো, তাহলে আরও 10 দ্বারা গুণ করো, 6.5কে 10 দ্বারা গুণ করলে 65। সো মাইনাস 65 চলে আসে, এখানে মাইনাসটা থাকে, আর এখানে হচ্ছে 50। সো 300v, দেখো এখানে খেয়াল করে ক্যালকুলেশনটা খেয়াল করো, 300v ইকুয়াল টু, এটাকে এ পাশে সরাও আর এটাকে এ পাশে আসো, তাহলে 65 মাইনাস 50 করলে 15, তাই না, তাই তো, এ পাশে 65 চলে আসবে, এ পাশে মাইনাস 50, তাহলে 15। তাহলে v ইকুয়াল টু 15/300। দেখলে ক্যালকুলেটর ছাড়া হলো কি না, হচ্ছে তো 15/300।
সো 15/300 করতে হবে। 15/30 থাকলে হাফ হয়, বা খেয়াল করো 15/30 কত, 15 দুগুণা 30, আর এখানে 300। সো 15 ইন্টু 20 হচ্ছে 300, তাহলে এখানে 1 থাকে, এখানে থাকে 20। 1কে 10 দ্বারা ভাগ করলে 0.1 হয়, আর 1কে 20 দ্বারা ভাগ করলে কত হবে? 0.1 এর অর্থে 0.05। পজিটিভ আসলো নাকি নেগেটিভ আসলো? পজিটিভ আসছে। তার মানে কোন দিকে যাবে? এক্স অক্ষ বরাবর যাবে। কোন দিকে যাবে? এক্স অক্ষ বরাবর যাবে। এক্স অক্ষ বরাবর বললে হবে না, এখানে এখানে তোমাকে অ্যান্সারে বলতে হবে এইভাবে, যদি রিটার্নে আসে 25 কেজি ভরের ব্যক্তি যেই দিকে দাঁড়িয়ে সেই দিকে লিখে দিব পাশে 25 কেজি ভরের ব্যক্তির দিকে। ঠিক আছে? সো ইম্পর্টেন্ট কি না এই ম্যাথটা? হুবহু এই ম্যাথটা ইম্পর্টেন্ট ভার্সিটির জন্য, কারণ ক্যালকুলেটর ছাড়াই করা যাচ্ছে। ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে আনত তল নিয়ে কিছু কথা বলি। আনত তলের টুকটাক জিনিস শিখতে হবে, কিছু মানে দেখতে হবে বা রিভিশন দিতে হবে। আনত তল সো জিনিসটা এরকম যে একটা অনুভূমিক তলের উপরে থিটা একটা কোণে যদি একটা তল থাকে যেটা অনুভূমিক তলের সাথে কোণটা, সো আমরা বলবো এটা থিটা কোণে আনত তল। ঠিক আছে? এটা হচ্ছে থিটা কোণে একটা আনত তল। সো এটার উপর যদি এম ভরের একটা বস্তু রাখি, সো এমজিটা অবশ্যই থাকবে। খেয়াল করবা, যখনই এম ভরের বস্তু থাকবে যে কোনো একটা আনত তলের উপরে, প্রথম কাজ হয়, ফার্স্ট কাজ, যে কোনো ম্যাথে মনে করো আনত তল আছে, যে কোনো ম্যাথে প্রথম কাজটা হচ্ছে এমজি কে ঠিকঠাক প্রসেস করতে হবে। এই ট্রিকটা ফলো করবা সবসময়। মানে এমজি থাকলে তুমি এই কাজটা করে ফেলবা শুরুতেই। প্রসেসিংটা বলতে দেখো, এমজি কোন দিকে থাকবে? ভূমির দিকে বা পৃথিবীর কেন্দ্রের দিকে এমজি। সো এই দিকে থাকবে। সো এখন বেশ কিছু ডিসিশন নিতে হবে তোমাকে। প্রথম যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে যে আমাদের যখনই কোনো কিছু বাঁকাতারাভাবে থাকে তখনই অক্ষ ধরে সেটাকে ঠিক করে নিতে হয়। সো আমরা আনত তলে যদি ম্যাথ করি, সবসময় সুবিধার জন্য আনত তল বরাবর ধরবা এক্স অক্ষ এবং তার লম্ব বরাবর ধরবা ওয়াই অক্ষ। মনে থাকবে আনত তল বরাবর এক্স এবং তার লম্ব বরাবর ওয়াই। সো এই বরাবর এক্স এবং এই বরাবর ওয়াই। এখন এইটাকে প্রসেস করার জন্য খেয়াল করো, আমার এক্স অক্ষ বরাবর একটা উপাংশ আসবে এই দিকে এবং ওয়াই অক্ষ বরাবর একটা উপাংশ কিন্তু আসবে এই দিকে। বুঝো কিন্তু এক্স অক্ষ বরাবর বা এই রেখায় উপাংশটা এইদিকে আসে এবং ওয়াই অক্ষ বরাবর রেখাটা উপাংশ কিন্তু এইদিকে আসে। উপাংশ মানে হচ্ছে এই দুইটা যোগ করে যেন এটা আসে, তাই কিন্তু আসছে। এখন খেয়াল করো, এটাকে একটু জুম আউট করি বা এটাকে একটু বাইরে নিয়ে চলে আসি। এই দেখো, এটা হচ্ছে এমজি। সো এটা হবে সামথিং আর এটা হবে সামথিং। ঠিক আছে? সো এটাকে দুই ভাগ করে আমাদের এখানে আনতে হবে এবং এখানে আনতে হবে। সো আমাদের অ্যাঙ্গেলগুলো লাগবে। সো এই কোণটা যদি হয় থেটা, খেয়াল করো, এই কোণটা যদি হয় থেটা, তাহলে এই কোণটাও হবে থেটা। কেন হলো? চিন্তা করো এইভাবে, এরকম একটা ত্রিভুজ চিন্তা করো। খেয়াল করো, এখানে এই কোণটা তো থেটা, এটা তো 90 ডিগ্রি আঁকাইছো, তাহলে এটা কত হবে? 90 মাইনাস থেটা, কারণ ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি 180। আবার এক কাজ করো, এইটার উপর একটা লম্ব আঁকো।
মানে এইটার উপরে একটা লম্ব আঁকাইছো, খেয়াল করো এইটার উপরে লম্ব, এই রেখার উপরে একটা লম্ব। সো এই পুরো কোণটা হচ্ছে 90 ডিগ্রি, তার মধ্যে এই কোণটা হচ্ছে 90 মাইনাস থেটা। সো দুইটা মিলে কিন্তু 90 ডিগ্রি হইতে হবে। সো তোমার এই কোণটা আসবে থেটা, বুঝছো? আবার বলি, এইটা থেটার কারণে এইটুকু হবে 90 মাইনাস থেটা এবং এতটুকু হবে থেটা। ওকে, সো আমরা যখন এত ম্যাথটা এই টাইপের যখন ম্যাথ করব, তখন কি এত চিন্তা করব? এত চিন্তা করব না, এত চিন্তা করব না। প্রথম যে কাজটা করব সেটা হচ্ছে এখানে থেটা দেখব, দিয়ে এখানে থেটা বসাই দেব স্ট্রেইট। ঠিক আছে, মনে থাকবে এখানে থেটা মানে এখানে থেটা। সো এই জায়গায় থাকবে থেটা। সো এমজি আর এটা যদি হয় থেটা, তাহলে এটা হবে এমজি কস থেটা আর এমজি সাইন থেটা। বুঝছো? এটা কারা করে? যখন এখানে এমজি থাকে তখন এখানে দুই ভাগ করে এটাকে কারা লেখে? যারা হচ্ছে বিগিনার, যারা বিগিনার লেভেলে পড়াশোনা করে তারা এই কষ্ট করে এই কাজটা করে এটা লেখে। আর যারা একটু প্রো হয়ে যায় তারা এত কিছু চিন্তা করে না। তারা কি চিন্তা করে বলি? তারা কি চিন্তা করে বলি? এইখানে যখনই সে থেটা দেখবে তখনই সে এরকম চিত্র মনে মনে চিন্তা করে, মনে মনেও চিন্তা করা লাগবে না, সে এত প্র্যাকটিস করবে যে তার এটা মনেই থাকবে যে এটা থাকে এমজি কস থেটা আর এখানে থাকবে এমজি সাইন থেটা। শর্ত হচ্ছে এখানে থাকতে হবে থেটা। এই তো, তাহলে এম থাকলে আমরা কি করব? আমরা প্রো লেভেলের কাজটাই করব। আমরা এত চিন্তাও করব না, এইদিকে এমজি কস থেটা, এইদিকে এমজি সাইন থেটা, যদি এখানে থেটা থাকে। ঠিক আছে, কিন্তু প্রশ্নে মনে করো একটু চালাকি করলো তোমার সাথে, করতেই পারে, কারণ অ্যাডমিশন টেস্ট মানে একটু চালাকি। কি করতে পারে? ধরো যে তোমাকে বললো যে এরকম একটা সিনারিও দেওয়া আছে, এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি। সো অনেকে কি করবে, একটু বেশি যারা নিজেদের চালাক ভাবে তারা যেটা করবে, ও 30 ডিগ্রি ঠিক আছে, এটা হচ্ছে এমজি কস 30 আর এটা হচ্ছে এমজি সাইন 30। ভুল হয়েছে, এখানে ভুল আছে। কারণটা হচ্ছে আমার এই কোণটা ইম্পর্টেন্ট না, আমার ইম্পর্টেন্ট হচ্ছে এই কোণটা কত সেটা। এই কোণটা কত? এই কোণ হচ্ছে 60 ডিগ্রি। সো আমার বসবে কত? এদিকে বসবে এমজি কস 60 আর এমজি সাইন 60 বসবে। বুঝছো? মানে চালাক হতে গেলেও, একটু চালাক না হলে দুনিয়াতে টেকা মুশকিল, কিন্তু চালাক হতে গেলেও বুঝে চালাকি করতে হবে। বুঝছো? এটা 30 হলে মানে 30 দেখেই লাভ দিয়ে একদম এই কাজটা করে দিও না। এখানে চিন্তা করবে এই জায়গায় কত কোণ আছে, অনুভূমিকের সাথে কোনটা দেখবে, যেটা দেখবা সেটা নিয়ে কাজ করবা। ওকে, সো এই হচ্ছে কথা। এই হচ্ছে অনুভূমিক তলের প্রথম বেসিকটা, আনত তলের প্রথম বেসিক। এখন চিন্তা করো, আমরা চিন্তা করি প্রথমে ঘর্ষণহীন আনত তল। সো আমরা এমজিকে প্রসেস করবে এভাবে। প্রথম কাজ গেল, ঠিক আছে, প্রথম কাজ গেল। সেকেন্ড কাজটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর ইকুয়েশন চেক করতে হবে। সেকেন্ড কাজ ওয়াই অক্ষ বরাবর ইকুয়েশন। সেকেন্ড কাজটা তাহলে দেখাই। এই ধরো এম, এটা থেটা, তাহলে হচ্ছে স্ট্রেট কি লিখবো? এটা লিখবো এমজি কি থেটা, কস থেটা। এটা লিখবো এমজি সাইন থেটা। প্রথম কাজ শেষ। পরের কাজটা ওয়াই অক্ষ বরাবর। খেয়াল করো এখানে এমজি কস থেটা হচ্ছে তলের উপর ক্রিয়া। সো তলটা একটা প্রতিক্রিয়া দিবে। কেন দিবে? আসলে প্রতিক্রিয়া ছাড়া তুমি যে দাঁড়ায় আছো বা তুমি একটা চেয়ারে বসে যে ক্লাস করতেছো বা বেডে শুয়ে যদি ক্লাসটা করো, ঠিক আছে, বেডে শুয়ে যদি ক্লাসটা করো, বেডটা যদি তোমাকে উপরের দিকে একটা সাপোর্ট না দিত তুমি ভূমির মধ্যে মানে পড়তেই থাকতা। সো বেডটা যেটা করে তোমাকে একটা সাপোর্ট দেয়, যার কারণে তুমি স্থির থাকো আসলে। সো সাপোর্টটা হচ্ছে প্রতিক্রিয়া। সো এটা এমজি এবং এটা হচ্ছে আর। সো দেখো ওয়াই অক্ষ বরাবর ইকুয়েশন লিখতে হবে, কি লিখছি? সো ওয়াই অক্ষ বরাবর ইকুয়েশন লেখা মানে হচ্ছে, তুমি আবার চিন্তা করো এটা ওয়াই, এটা ওয়াই এক্স, তাহলে ওয়াই অক্ষ বরাবর মানে হচ্ছে এই রেখা বরাবর, এই রেখা, এই রেখা বরাবর বস্তুটা কিন্তু নাচন কুদন করতেছে না, বস্তুটা এই জায়গায় আছে। তাহলে উপরের দিকে যে পরিমাণে ফোর্স, নিচের দিকে সেম পরিমাণে ফোর্স। তাহলে আমরা প্রথমে আর ইকুয়াল টু লিখতে পারবো এমজি কস থেটা। তবে হ্যাঁ, এখানে কিছু শর্ত আছে। এটা একটা ঘর্ষণহীন তল। হ্যাঁ, ঘর্ষণহীন তল, এক্সট্রা কোনো ফোর্স নেই। এক্সট্রা বলতে এক্সটার্নাল কোনো ফোর্স দেওয়া নেই, মানে বাইরে থেকে কেউ টানাটানি করতেছে না বস্তুটাকে, বস্তুটাকে জাস্ট হচ্ছে তুমি এখানে রাখছো। প্রথম কেস তো আমরা এভাবে পড়তেছি। একশো আর ইকুয়াল টু এমজি কস থেটা হয়ে যাচ্ছে। আচ্ছা, আর এক্স এর পরের কাজটা হচ্ছে এক্স অক্ষ বরাবর ইকুয়েশন।
এক্স অক্ষ বরাবর ইকুয়েশন। প্রথমে ওয়াই করবা, পরে এক্স করবা, এই অভ্যাসটা করবা। হ্যাঁ, অভ্যাসটা করলে হচ্ছে ঘর্ষণে ম্যাথ করতে সুবিধা হবে, ঘর্ষণ যখন পড়াবো। সো এক্স অক্ষ বরাবর ইকুয়েশন কোনটা হচ্ছে? এক্স অক্ষ হচ্ছে এই রেখাটা। সো এই রেখা বরাবর ফোর্স কোনটা? একটাই আছে, এই যে এমজি সাইন থেটা। সো এমজি সাইন থেটাই নিট ফোর্স, এবং এই নিট ফোর্সের কারণে খেয়াল করো এদিকে যদি একটাই ফোর্স থাকে তাহলে নিট ফোর্স যেটা, এদিকে কিন্তু একটা নিট ফোর্স পাওয়া যাবে, বা এটাই হবে এম ইন্টু এ, বা আমরা কি লিখতে পারি? এম ইন্টু এ ইকুয়াল টু এমজি সাইন থেটা। তাহলে যখনই একটা বস্তুকে আনত তলে রাখা হচ্ছে এবং সেটার উপর কোনো এক্সট্রা কোনো ফোর্স না থাকলে এ ইকুয়াল টু হয় হচ্ছে জি সাইন থেটা। এটা কিন্তু মনে রাখা লাগবে ম্যাথ করার জন্য, ভার্সিটির ম্যাথগুলো করার জন্য। এ ইকুয়াল টু জি সাইন থেটা। ঠিক আছে? সো আমরা হচ্ছে দুই একটা ম্যাথ দেখাই, তাহলে বুঝবা যে কাহিনী কি হচ্ছে এখানে। অনুভূমিকের সাথে থার্টি ডিগ্রি কোণে আনত তল বরাবর 10 কেজি ভরের একটি বস্তু রাখা হলো তলের উপরে, তলের সর্বোচ্চ স্থানে রাখা হলো। তলের দৈর্ঘ্য 100 মিটার হলে তলের পাদদেশে, প্রথম প্রশ্ন হচ্ছে বস্তুটির পৌঁছাতে কত সময় লাগবে? 2 নম্বর প্রশ্ন হচ্ছে বস্তুটি কত বেগে পৌঁছাবে? অনেক ইজি আসলে, তবে এখানে একটা শর্ত দেওয়া আছে, জি ইকুয়াল টু 10। এই প্রশ্নে জি এর ভ্যালু 9.8 বসাইছ তো মরছ, কারণ হচ্ছে জি ইকুয়াল টু 9.8 দিয়ে বসিয়ে ম্যাথটা করে যে অ্যান্সারটা পাওয়া যাবে এমসিকিউতে আগে থাকবে, ওইটা এমসিকিউর অপশন ওইটা আগে থাকবে। অনেকে 9.8 করে ওইটা অ্যান্সার দিবে, বুঝছো? আর রিটেনে থাকলে 9.8 দিয়ে করছো তো আর কেটে দিবে, কারণ এখানে খেয়াল করতে হবে যে জি এর ভ্যালু কত দেওয়া। সো বুঝে, কিন্তু জিনিস সোজা, এখানেই প্যাচ মারবে। সোজা জিনিসে প্যাচায় বেশি, ইউনিভার্সিটিতে সোজা জিনিসে ভুল হয় বেশি। তো দেখো, খেয়াল রাখতে হয়, বুঝছো? খেয়াল রাখলে হচ্ছে পারবা, সবই পারবা, দেখবা। সো আনত তলের সর্বোচ্চ স্থানে ধরো যে এই জায়গায় রাখছে কত কেজি? 100 কেজি ভরের, 10 কেজি ভরের বস্তু। সো 10 কেজি। সো এই বরাবর কোন ফোর্সটা থাকবে? এই বরাবর থাকবে হচ্ছে এম জি সাইন থেটা। 30 ডিগ্রি না? 30 ডিগ্রি আনত। সো এম জি সাইন 30, এবং এই ফোর্সের কারণে সেটা কত বলে আসবে, কত বল পাচ্ছে? এম ইন্টু এ। তাহলে এক পাশে ম্যাথটা করি, এম ইন্টু এ ইকুয়াল টু এম জি সাইন 30 যেহেতু, সুতরাং এ ইকুয়াল টু জি সাইন 30। জি এর ভ্যালু কত? 10, আর সাইন 30 ভ্যালু হচ্ছে হাফ। সো এটা হচ্ছে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে? 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে সে এখান থেকে রওনা দিয়ে এবং এখানে পৌঁছাবে। ঠিক আছে? এখানে পৌঁছাবে। সো দুইটা প্রশ্ন, কিন্তু পৌঁছাতে কত টাইম লাগবে এবং কত বেগে পৌঁছাবে। সো এখানে কিন্তু রেখে দেওয়া হয়েছিল, সর্বোচ্চ স্থানে রেখে দেওয়া হয়েছে, খেয়াল করো। সো রাখা মানে কি? রাখা মানে হচ্ছে আদি বেগ এখানে 0, এবং এখানে একটা শেষ বেগ থাকবে যেটা আমরা বের করবো অবশ্যই। আর এখান থেকে সে যখন, খেয়াল করো, এদিক হয়ে এখানে আসছে, তখন তার সরণ কত? সরণ হবে হচ্ছে আনত তলের দৈর্ঘ্যের সমান। আনত তলের দৈর্ঘ্যের সমান। আনত তলের দৈর্ঘ্য কত? 100 মিটার। সো সরণ দেওয়া আছে হচ্ছে 100 মিটার। সো খেয়াল করো, সরণটা হচ্ছে 100 মিটার। সো আমরা যে ইকুয়েশনটা জানি, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এখানে সব প্লাস কেন? কারণ সরণটা যেদিকে, আদিবেগ তো 0, এটা নিয়ে কথা নাই, ত্বরণটাও একই দিকে। সো সবই প্লাস ধরলাম। সো সরণ ইকুয়াল টু হচ্ছে 100 মিটার, আদিবেগ 0 প্লাস হাফ, ত্বরণ কত? ত্বরণ আমরা কত? 5, আর এখানে হচ্ছে টি স্কোয়ার। সো এখানে দেখো কত আসে, টি স্কোয়ার ইকুয়াল টু √100 ইন্টু 2/5, রাইট?
দেখো, সো 1 ইন্টু 2 করলে কত? 200। 200 বাই 5 করলে কত আসবে? 40। টি স্কোয়ার ইকুয়াল টু √40। ঠিক আছে, সো √40 কত আসে? কি লেখা যায় এটাকে? 4 ইন্টু 10 লেখা যায়, রাইট? 4 ইন্টু 10। সো টি স্কোয়ার ইকুয়াল টু √4 ইন্টু 10। √4 করলে আসে 2, তাহলে √2 সেকেন্ড। এটা তো সরি টি স্কোয়ার, কি করলাম আমি? টি ইকুয়াল টু এটা আছে, সরি টি ইকুয়াল টু এটা রুট করে দিছি তো। সো টি ইকুয়াল টু এটা, তাহলে কত? 2√10 সেকেন্ড। এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, অ্যান্সার হচ্ছে এটা। ক্যালকুলেটর লাগলো না, খেয়াল করবা, ক্যালকুলেটর লাগতেছে না কিন্তু আমাদের। আর কত বেগে পৌঁছাবে? ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। এখানে জি দিছ তো মরছ, জি বসবে না এখানে। ত্বরণটা এই আমি বেগের ইকুয়েশন মানে সরি গতির ইকুয়েশন কোথায় বসাচ্ছি? গতির ইকুয়েশন বসাচ্ছি হচ্ছে এই রেখা বরাবর। সো আমাকে এই রেখা বরাবর ত্বরণটাই নিতে হচ্ছে। এটা কত? এই যে এটা হচ্ছে জি সাইন 30/5। সো ইউ ইন্টু এটি, এর ভ্যালু 0, এ কত? এ হচ্ছে 5, আর টি এর ভ্যালু কত? 2 ইন্টু √10, রাইট? সো 2 ইন্টু √10 করলে 10√10 মিটার পার সেকেন্ড। বুঝছো? দেখো ক্যালকুলেটর লাগলো না। সো এগুলোই কিন্তু দেয়। ওকে, সো অনেকেরই হয়েছে, আমি দেখছি অনেকেরই হয়েছে। তোমরা এটা পারো, আমি জানি অনেকেই পারো, কিন্তু ভার্সিটিতে ছোট ছোট সোজা সোজা জিনিসই দেয়, এগুলা ভুল করা যাবে না। খুব কঠিন ম্যাথ কিন্তু ভার্সিটিতে খুব একটা দেয় না। দেখবা যে 4টার মধ্যে হয়তো 4টা রেটের মধ্যে একটা হয়তো একটু কঠিন দিয়েছে, বাদ বাকি সবগুলোই রিজনেবল ম্যাথ, যেগুলো হচ্ছে প্রায় প্রত্যেকটা বইয়ে থাকে, সেগুলোই কিন্তু বারবার দেয়। সো ওগুলা করলেই কিন্তু মোটামুটি হবে, কিন্তু ওগুলা পারফেক্টলি করতে হবে হচ্ছে কথা। যেহেতু কম্পিটিশন বেশি, পারফেকশন আনতে হবে। সো আমার মনে হয় আজকের ক্লাসটা এই পর্যন্তই রাখা যায়, কারণ নেক্সট দিন আমাদের ঘর্ষণ নিয়ে পড়তে হবে। ঘর্ষণ নিয়ে পড়তে গেলে আলাদা একটা ক্লাস লাগবে আসলে। সো ঘর্ষণের দেখবা ঢাকা ইউনিভার্সিটি 18-19 একটা কঠিন প্রশ্ন করে ফেলছে আসলে। ওইটা আসলে ইঞ্জিনিয়ারিংয়ে পড়ানো হইতো, কিন্তু 18-19 ঘর্ষণের যে প্রশ্নটা করছে, একটা কঠিন একটা প্রশ্ন আছে, দেখবা ঢাকা ইউনিভার্সিটি 18-19 একটা প্রশ্ন আছে এমসিকিউতে। ওটা আসলে ইঞ্জিনিয়ারিংয়ের টপিকে ছিল, কিন্তু ওটা দিছে আর কি। সো আমাদের হচ্ছে আমরা পড়ানোর সময় হচ্ছে একটু ইঞ্জিনিয়ারিংয়ের জিনিসপাতি দেখাবো, যেগুলো আসার মতো আর কি, দিতে পারে আর কি, যদি কঠিন প্রশ্ন করে আর কি, ওই টাইপের জিনিসগুলো একটু দেখাই দিব। ঘর্ষণের কিছু থাকবে টুকটাক। ওকে, সো নেক্সট দিন দেখা হবে। সো একটু ক্লাসে থেকো আর কি, হ্যাঁ, কারণ এটা যে এখন মিস দিচ্ছ, এটা পরে যে তোমাকে আসলে ভোগাবে, বুঝছো? মিস দিতে হয় না জিনিসগুলো। ঠিক আছে, থ্যাংক ইউ। নেক্সট ক্লাস পরবর্তী শুক্রবারের পরের শুক্রবার, কারণ হচ্ছে নেক্সট ক্লাসে পরবর্তী শুক্রবার হচ্ছে অপার ক্লাস নেবে, তারপরে শুক্রবারে হচ্ছে আমি আসবো।